নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা টপিকের গভীরে যাব যেটা শুধু ইন্টারেস্টিংই নয়, রীতিমতো ভাবিয়ে তোলার মতো। আমরা কথা বলছি এমন একটা অঞ্চলের গত ৫০ বছরের জার্নি নিয়ে, যা একসময় ছিল আক্ষরিক অর্থেই এক বিশাল অর্থনৈতিক পাওয়ার হাউস। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই অঞ্চলটাই এখন বিভিন্ন কাঠামোগত বা সিস্টেমিক চ্যালেঞ্জের সাথে প্রতিনিয়ত লড়াই করছে। কিভাবে এবং কেন এই বিশাল পরিবর্তনটা ঘটল, চলুন এর পেছনের ডেটা আর আসল ইতিহাসটা একটু তলিয়ে দেখা যাক। পুরো আলোচনাটাকে আমরা খুব সহজ একটা টাইমলাইনের মতো সাজিয়েছি। একদম সোনালী অতীত থেকে শুরু করে বামপন্থী শাসন, পালাবদল, বর্তমানের কাঠামোগত সমস্যা, রূঢ় অর্থনৈতিক বাস্তবতা এবং সবশেষে ঘুরে দাঁড়ানোর কোনো উপায় আদৌ আছে কিনা সবটাই কভার করব আমরা। তো চলুন প্রথমেই একটু ফ্ল্যাশব্যাকের মতো অতীতে ফিরে যাওয়া যাক। ১ নম্বর সেকশন, বাংলার সোনালী অতীত। সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলের একটা ভীষণ জনপ্রিয় কথা আছে, আজ বাংলা যা ভাবে ভারত কাল তা ভাবে। এটা শুধু একটা কথার কথা ছিল না, কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এই রাজ্যটা সত্যি সত্যি এতটা অগ্রসর এবং প্রভাবশালী ছিল। সোর্সের তথ্য অনুযায়ী এখানকার উন্নতি এতটাই চোখে পড়ার মতো ছিল যে খোদ সিঙ্গাপুরের তৎকালীন প্রেসিডেন্ট লি কুয়ান ইউ ও স্বপ্ন দেখতেন তার দেশ একদিন ঠিক কলকাতার মতো একটা উন্নত শহরে পরিণত হবে। ভাবতে পারেন? আর এই দাপট শুধু কথায় আটকে ছিল না। ১৯৫০ সালের ডেটা বলছে সারা ভারতের মোট ম্যানুফ্যাকচারিং আউটপুট বা উৎপাদনের ঠিক ২৭% আসত শুধুমাত্র এই একটা মাত্র রাজ্য থেকে। ইকোনমি কতটা স্ট্রং থাকলে তবে এরকম একটা নাম্বার ছোঁয়া যায়, সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। এইবার আসি ২ নম্বর সেকশনে, বামপন্থী শাসন বা কমিউনিস্ট আমলের প্রভাব। এখান থেকেই কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে। পলিটিক্যাল টাইমলাইনটা যদি একটু খেয়াল করি, স্বাধীনতার পর ১৯৪৭ থেকে কংগ্রেসের শাসন দিয়ে শুরু, মাঝখানে যুক্তফ্রন্ট আর আবারও কংগ্রেসের পর ১৯৭৭ সাল থেকে শুরু হয় দীর্ঘ ৩৪ বছরের একটানা বামপন্থী শাসন। এরপর ২০১১ সালে পালাবদল এবং বর্তমান পর্যন্ত টিএমসির শাসনকাল। এই যে মাঝখানের দীর্ঘ বাম আমল, এটাই কিন্তু ভবিষ্যতের অর্থনৈতিক গতিপথের নকশাটা অনেকাংশে বদলে দিয়েছিল। দেখুন, আন্তর্জাতিক স্তরে যেমন ধরুন রাশিয়া বা চীনে কমিউনিজমের মূল ফোকাসটা ছিল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন আর চূড়ান্ত মাত্রায় শিল্পায়ন। ভারতে, বিশেষ করে এই অঞ্চলে, কমিউনিজমের প্রয়োগটা ছিল একদমই আনাড়া। এটা এমন একটা মডেলে পরিণত হয়েছিল যার মূল লক্ষ্যই ছিল মূলত একটা দরিদ্র ভোটার বেস তৈরি করা এবং সেটাকে টিকিয়ে রাখা, যাতে করে নির্বাচনে বারবার জেতাটা সহজ হয়। আর এই রাজনৈতিক ছকের একটা মারাত্মক হাতিয়ার ছিল ঘেরাও কালচার। জিনিসটা কি? এটা হলো এমন একটা কৌশল যেখানে শ্রমিকরা তাদের মালিকদের সশরীরে ঘিরে রাখত, যতক্ষণ না দাবি আদায় হচ্ছে কেউ বেরোতে পারবে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ৬০-এর দশকের শেষের দিকে তৎকালীন শ্রমমন্ত্রী রীতিমতো আইন করে এটাকে বৈধতা দিয়ে দিয়েছিলেন। সোর্সের মতে রাষ্ট্রের এই সরাসরি মদত থাকায় মালিকপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। আর এর ফলস্বরূপ শুরু হলো ইন্ডাস্ট্রিয়াল ফ্লাইট, মানে একের পর এক শিল্প কারখানা রাজ্য ছেড়ে পালাতে শুরু করল। ফিলিপস ইন্ডিয়ার মতো ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস, ডানলপের মতো এশিয়ার প্রথম অ্যাভিয়েশন টায়ার ফ্যাক্টরি, এমনকি ব্রুক বন্ড বা লেপটনের মতো বড় বড় কোম্পানির কর্পোরেট অফিসগুলোর রাজ্য ছাড়তে বাধ্য হল। ম্যানুফ্যাকচারিং সেক্টরের পতনের শুরুটা ঠিক এখান থেকেই। ৩ নম্বর সেকশন, টিএমসির উত্থান। একবিংশ শতাব্দীতে এসে কিভাবে এই দীর্ঘ শাসনের অবসান হল, এবার সেটা দেখা যাক। এই রাজনৈতিক পট পরিবর্তনের একদম কেন্দ্রবিন্দুতে ছিল টাটা মোটরস আর সিঙ্গুরের জমি আন্দোলন। সালটা ২০০৬। টাটা মোটরস কারখানা তৈরির প্ল্যান করল, কিন্তু এরপরই মমতা ব্যানার্জির নেতৃত্বে জমি অধিগ্রহণের বিরুদ্ধে শুরু হল তীব্র গণ আন্দোলন, সাথে টানা ২৬ দিনের অনশন। এরপর ২০০৮ সালে কারখানার কাজ যখন ৮০% কমপ্লিট, তখন টাটা বাধ্য হয়ে প্রজেক্টটা বাতিল করে এবং গুজরাটে চলে যায়। এই একটা ঘটনাই মূলত মমতা ব্যানার্জির অ্যান্টি এলিট ইমেজ তৈরি করে দেয় আর পরিবর্তনের ডাক দিয়ে তাকে ক্ষমতায় আসতে সাহায্য করে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর নতুন সরকার কিছু একদম স্পেসিফিক সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চালু করল, যেমন ধরুন উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য সাইকেল দেওয়া, কন্যা সন্তানের মায়েদের জন্য গাছের চারা দেওয়া আর ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা। এই ধরনের টার্গেটেড প্রকল্পগুলো
খুব তাড়াতাড়ি সমাজের বিভিন্ন স্তরে একটা বিশাল এবং অনুগত ভোটার বেস তৈরি করে ফেলল। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সরকার বদলালেও কিছু বেসিক সিস্টেমিক স্ট্রাকচার বদলায়নি। এই ক্যাডার সিস্টেমের কথাই ধরুন না, এটা হলো এমন একটা কাঠামো যেখানে পাড়ার স্থানীয় অনির্বাচিত দলীয় কর্মীরা সাধারণ মানুষের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে গেটকিপার হিসেবে কাজ করে। ফলে একটা লেনদেন ভিত্তিক বা ট্রানজ্যাকশনাল পলিটিক্যাল নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। পর্যবেক্ষকরা স্পষ্ট বলছেন, নতুন সরকার আসলে কমিউনিস্টদের রেখে যাওয়া এই পুরনো কাঠামোটাকে জাস্ট নতুন মোড়েকে ব্যবহার করতে শুরু করেছিল। এবার আসছি ৪ নম্বর সেকশনে, বর্তমান সময়ের কাঠামোগত সমস্যা। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য ঠিক কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? এই ক্যাডার সিস্টেম আর দুর্নীতির শেকড় যে কতটা গভীরে চলে গেছে সেটা বোঝাতে সোর্স একটা খুব বড় ঘটনার কথা তুলে ধরেছে, স্কুল নিয়োগ দুর্নীতি। সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি বিক্রির এই কেলেঙ্কারি এতটাই ভয়াবহ ছিল যে সুপ্রিম কোর্ট বাধ্য হয় ২৫,০০০ শিক্ষকের চাকরি বাতিল করতে। আর তদন্তে উদ্ধার হয় নগদ ৫০ কোটি টাকা ও প্রচুর সোনা। একবার ভাবুন, একটা সিস্টেমের ভেতরে কতটা পচন ধরলে এরকম একটা স্ক্যাম হওয়া সম্ভব। শুধু দুর্নীতি নয়, নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলো সমানভাবে অ্যালার্মিং। ২০১২ সালের পার্ক স্ট্রিট ঘটনা, যাকে প্রাথমিকভাবে সাজানো বলে পলিটিক্যালি উড়িয়ে দেওয়া হয়েছিল, ২০১৭ সালে সংঘর্ষ এড়াতে দুর্গাপূজার বিসর্জন স্থগিত করার মতো সিদ্ধান্ত, সন্দেশখালির জমি দখল ও শোষণের অভিযোগ এবং আরজিকর হাসপাতালের সেই মর্মান্তিক ঘটনা ও তার জেরে তৈরি হওয়া প্রবল জনরোষ, এর পাশাপাশি রাজনৈতিক তোষণ আর অবৈধ অভিবাসন, এই সবকিছু মিলিয়ে অঞ্চলের অস্থিরতা আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। এবার আসি ৫ নম্বর সেকশনে, অর্থনৈতিক বাস্তবতা। এই গত ৫০ বছরের এত রাজনৈতিক পালাবদলের সরাসরি প্রভাব রাজ্যের ইকোনমির উপর কতটা পড়ল? ইতিহাস আর বর্তমানের ডেটাটা পাশাপাশি রাখলে পতনটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। যে রাজ্যটা ১৯৫০ সালে গোটা দেশের ম্যানুফ্যাকচারিংয়ের ২৭% দিত, সেটা আজ এসে ঠেকেছে মাত্র ৫%। আর মাথাপিছু জিডিপি, একসময় এখানকার মানুষ জাতীয় গড়ের চেয়ে বেশি ধনী ছিল, ১২৭%, আর আজ সেটা নেমে দাঁড়িয়েছে ৮৪%। অর্থাৎ জাতীয় গড়ের চেয়েও বেশ খানিকটা দরিদ্র। সত্যি চমকে ওঠার মতো একটা ট্রানজিশন। আর ক্রমাগত এই অধপতনের ফলে রাজ্যের মাথার উপর এখন ঋণের এক বিশাল পাহাড়। সংখ্যাটা শুনবেন, ৮.১৫ লক্ষ কোটি টাকা। ২০২৬-২৭ সালের মধ্যে রাজ্যের বকেয়া ঋণ এই অবিশ্বাস্য অঙ্কে গিয়ে পৌঁছাবে। কিন্তু এত ঋণের পেছনের আসল কারণটা কি? সোশ্যাল ওয়েলফেয়ার বনাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার। একদিকে তাৎক্ষণিক সামাজিক সুবিধা আর ভর্তুকির জন্য প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা জলের মতো খরচ করা হচ্ছে, কিন্তু অন্যদিকে দীর্ঘমেয়াদী ইনফ্রাস্ট্রাকচার বা সম্পদ তৈরি করার পেছনে বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পলিসি মানুষকে স্বাবলম্বী করার বদলে দীর্ঘমেয়াদে শুধু সরকারের উপর নির্ভরশীল করেই রেখে দেয়। একদম শেষ পর্যায়ে চলে এসছি আমরা, ৬ নম্বর সেকশন, সম্ভাব্য পুনর্জাগরণ। এত সব সমস্যার পরেও কি ঘুরে দাঁড়ানোর কোনো রাস্তা আছে? দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই যে ব্রিটিশদের বৈষম্যমূলক নীতি আর ৪৭ সালের দেশভাগ এই অঞ্চলের অর্থনীতিতে একটা বিশাল বড় ধাক্কা দিয়েছিল। যেমন ধরুন, ৭৫% পাটকলের জমি তো পূর্ব পাকিস্তানে চলে যায়। এত বাধা থাকা সত্ত্বেও এখানকার জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু আজও দারুণ শক্তিশালী। কলকাতা বন্দর আজও একটা ফাংশনাল গেটওয়ে। বঙ্গোপসাগরের ট্রেড রুটস বলুন বা ইস্টার্ন ফ্রেট করিডোরের কানেক্টিভিটি, প্রাকৃতিক অবস্থানগত দিক থেকে এই রাজ্য আজও অনেকটা এগিয়ে। তাহলে সমস্যাটা কোথায়? সোর্সের পুরো বিশ্লেষণের মূল থিসিসটা এখানে। সমস্যাটা ভূগোলে নেই, সমস্যাটা হলো আস্থার অভাব বা ট্রাস্ট ইস্যু। যুগের পর যুগ ধরে রাজনৈতিক দলগুলো এসেছে, তাদের নাম আর প্রতীক বদলেছে ঠিকই, কিন্তু ভেতরের সেই প্রশাসনিক আর সিস্টেমিক কাঠামোটা প্রায় একই থেকে গেছে। সোর্সের স্পষ্ট দাবি, যদি সত্যিই ব্যবসাকে আবার আকর্ষণ করতে হয়, মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে শুধু বাইরে থেকে রিব্র্যান্ডিং করলে হবে না, পুরো সিস্টেমটার একটা আপাদমস্তক পরিবর্তন দরকার। তো সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই রাজ্য কি পারবে তার এই চিরন্তন ভৌগোলিক সুবিধাগুলোকে কাজে লাগিয়ে দশকের পর দশক ধরে চলে আসা এই পলিটিক্যাল এবং সিস্টেমিক বাধাগুলোকে টপকাতে? পারবে কি হারানো গৌরব ফিরিয়ে আনতে, একটা সত্যিকারের রেনেসাঁস বা পুনর্জাগরণ ঘটাতে?
অতীতের শিক্ষার বর্তমানের রূঢ় ডেটা আমাদের সামনেই আছে, কিন্তু ভবিষ্যতের উত্তরটা লুকিয়ে আছে আমরা সত্যি সত্যি কতটা কাঠামোগত সংস্কার করতে প্রস্তুত তার ওপর। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন।